বিজয়পুর নামক কোনো একটি গ্রামে কোয়েল নামের একটি মেয়ে বসবাস করত। তার ছোট্ট পরিবারে তার ছোট বোন পায়েল এবং তার মা সুস্মিতা বসবাস করত। কোয়েলের মায়ের 2 পা পঙ্গু ছিল, এর কারণে সে কোনো কাজ করতে পারত না। কোয়েল পরিবারের বড় মেয়ে ছিল বলে বাড়ির দায়িত্ব পড়ে কোয়েলের ওপর। সে তার সংসার চালানোর জন্য আচার বিক্রি করত। কোয়েলের ছোট বোন পায়েলও আচার বানাতে তাকে সাহায্য করত। কোয়েল মা, তুমি আমাদের জন্য কত পরিশ্রম করো, সারা দিন কাজ করো, আর আমি তোমাকে সাহায্যও করতে পারি না। মা, তুমি এমন কথা কেন বলছো? দেখো, একদিন আমরা অনেক ধনী হয়ে যাব, আর সেই দিন আমি তোমাকে অনেক ভালো একটা হাসপাতালে চিকিৎসা করাবো। হ্যাঁ মা, তুই এভাবেই পরিশ্রম করে যা। মানুষকে সবসময় পরিশ্রম করা দরকার। এভাবেই দিন কাটছিল। একদিন কোয়েল প্রতিদিনের মতো আচার বিক্রি করতে যাচ্ছিল। হঠাৎ করেই রাস্তার মধ্যে কিছু ডাকাত ধরে তাকে। এই মেয়ে, তোর কাছে যা যা আছে সবকিছু বের কর, যত টাকা আছে সবকিছু দিয়ে দে, নয়তো বেঁচে ফিরতে পারবি না বললাম। আমার কাছে তো কোনো টাকা নেই, কিন্তু আমি আচার বিক্রি করতে বাজারে যাচ্ছি। ঠিক আছে, তাহলে একটা কাজ কর, তোর কাছে যা আচার আছে আমাদেরকে দিয়ে দে, আমরা আচার বিক্রি করে টাকা নিয়ে নিব। তোকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। দয়া করে এমনটা করবেন না, এটাই আমাদের একমাত্র রোজগার। কিন্তু নিষ্ঠুর ডাকাতগুলা কোয়েলের একটা কথাও শোনে না। তারা কোয়েলের থেকে সমস্ত আচার ছিনিয়ে নেয় এবং কোয়েলকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কোয়েল হতাশ হয়ে যায়। সে কান্না করতে করতে বাড়িতে ফিরে যায়। কোয়েলকে কান্না করতে দেখে তার মা জিজ্ঞাসা করে, মা কোয়েল, তুই কান্না করছিস কেন? কি হয়েছে তোর? এরপর কোয়েল তার মাকে সমস্ত কিছু খুলে বলে। সব কিছু শোনার পর কোয়েলের মা বলে, মা, তুই কান্না বন্ধ কর। এমন খারাপ লোক পৃথিবীতে অনেক আছে, কিন্তু সব সময় সততারই জয় হয়। নিজের মায়ের এমন কথা শুনে কোয়েল খুশি হয়ে যায়। পরের দিন কোয়েল আবারও আচার বানায় এবং সেগুলো নিয়ে বাজারে যায় বিক্রি করতে। আর খুশি খুশি আচার বিক্রি করতে শুরু করে। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন কোয়েল বাজারে আচার বিক্রি করছিল। তখন কিছু মেয়ে কোয়েলের কাছে আসে। ম্যাডাম, আপনাদের কি আচার চাই? আমার কাছে বাড়িতে বানানো অনেক ধরনের আচার আছে। হ্যাঁ, নিতে পারি, কিন্তু তার আগে আচার টেস্ট করতে হবে। ঠিক আছে ম্যাম, আপনার আগে আচার টেস্ট করে দেখুন, এরপর যেটা ভালো লাগবে সেটা নেবেন। এটা বলার পর তারা দুইজন আচার খেতে শুরু করে। এরপর পায়েল বলে, ম্যাম, এখন আমার কাছে আর বেশি আচার নেই, আপনারা লেবুর আচার নিয়ে যেতে পারেন, এটা অনেক ভালো লাগবে। কিন্তু তারা কোনো কথা না শুনে আচার খেয়ে যাচ্ছিল। এক পর্যায়ে তারা সমস্ত আচার শেষ করে দেয়। এটা দেখে কোয়েল বলে, আপনারা তো সব আচার খেয়ে নিলেন, এখন আচারের টাকা দিন আমাকে। আমরা তো তোকে আগেই বলেছিলাম, যদি আচার আমাদের ভালো লাগে তাহলে টাকা দিব, কিন্তু তোর আচার মোটেও পছন্দ হয়নি, তাই তোকে টাকাও দিব না। এটা তো অন্যায় হচ্ছে, দয়া করে আপনারা আমার সাথে এমনটা করবেন না। কোয়েল তাদের থেকে টাকা চায়, কিন্তু তারা কোয়েলকে টাকা দেয় না, উল্টো কোয়েলের সঙ্গে বাজে ব্যবহার করতে শুরু করে। এরপর তারা কোয়েলকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। কোয়েল মাটিতে পড়ে গিয়ে অনেক জোরে জোরে কান্না করতে থাকে। উপরে আকাশ দিয়েই উড়ে যাচ্ছিল একজন জাদুকর্ণী। সে লক্ষ্য করে যে সেই 2টা মেয়ে কোয়েলকে খুব বিরক্ত করছে। এমনটা দেখে জাদুকর্ণী তাদের কাছে আসে এবং তাদেরকে বলে, তোমরা কেন এত বিরক্ত করছো ওকে? কেন এত অত্যাচার করছো? এই যে জ্ঞানদাতা, তুমি আবার কোথায় থেকে আসলে? আমাদের মাঝে নাক গলিও না, যাও গিয়ে নিজের কাজ করো। দেখো, ভালোই ভালোই বলছি, তোমরা এখান থেকে চলে যাও, নয়তো তোমাদের সঙ্গে ভালো কিছু হবে না। এরপর সেই 2 মেয়ে জাদুকর্ণীর একটা কথাও শোনে না এবং জাদুকর্ণীর দিকে এগোতে শুরু করে। আর ঠিক তখনই জাদুকর্ণী নিজের জাদু শক্তির দ্বারা তাদের 2 জনের হাত অদৃশ্য করে দেয়। আরে, এটা কি করে দিলে? এখন কি করব আমরা? আজ থেকে 1 বছর পর্যন্ত তোমাদের হাত এমন অদৃশ্যই থাকবে, আর আজকের পর কাউকে বিরক্ত করার আগে 100 বার ভেবে দেখবে। এরপর জাদুকর্ণী কোয়েলকে মাটি থেকে তুলে, কি হয়েছে মা? ওরা তো চলে গেছে, তাহলে এখনো তুমি কান্না করছো কেন? ওরা টেস্ট করবে বলে আমার সমস্ত আচার খেয়ে নিয়েছে। আজকে যদি আমি বাড়িতে টাকা না নিয়ে যাই তাহলে আমার বাড়ির লোকজন কি খাবে? মা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। এমনটা বলে জাদুকর্ণী আবারও নিজের জাদুর কাঠি ঘোরায় এবং কোয়েলকে বলে,
যাও মা, এখন তুমি তোমার বাড়িতে যাও। বাড়িতে গিয়ে দেখো তোমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। জাদুকর্ণীর কথা শুনে কোয়েল বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে যে তার ছোট্ট ঘরের পেছনে একটা জাদুর আমের ঘর। এমনটা দেখে কোয়েল অনেক খুশি হয় এবং সে তার মা আর বোনকে নিয়ে সেই ঘরের মধ্যে চলে যায়। যখনই তার মা সেই জাদুর আমের ঘরে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে তার মায়ের পা ঠিক হয়ে যায়। সে নিজের পায়ে উঠে দাঁড়ায়। আরে, এটা তো সত্যিই জাদু হয়ে গেল। এখন আমি নিজের পায়ে উঠতে পারছি, ঘুরতে পারছি। আর এই ঘরের মধ্যে তো অনেক সোনার কয়েন আর টাকা আছে। হ্যাঁ মা, এখন থেকে আমরা এই ঘরের মধ্যেই থাকবো আর আমাদের কোনো জিনিসের কমতি হবে না। জাদুর আমের বাড়ির মধ্যে কোয়েল অনেক টাকা পয়সা, সোনা, হীরা, মণি, মুক্তা পায়। তারা অনেক ধনী হয়ে যায় আর খুব ভালোভাবে হাসি খুশিতে জীবন কাটাতে শুরু করে। কিন্তু রাস্তাতে অবস্থিত সেই ডাকাতগুলো কোয়েলের খবর পেয়ে যায়। আরে, এটা আমি কি শুনলাম? সেদিন ওই মেয়েটার সঙ্গে দেখা হয়েছিল। ওর বাড়িতে নাকি অনেক সোনা দানা, ধন সম্পদ সবকিছু আছে। আমরা একটা কাজ করি, কালকে যখন ওরা বাড়িতে থাকবে না তখন ওদের বাড়িতে গিয়ে সমস্ত কিছু আমরা চুরি করে নিয়ে আসবো। পরের দিন যখন কোয়েল তার মা এবং বোন বাইরে যায়, তখন সেই গুন্ডারা চুপি চুপি তার বাড়িতে আসে ধন সম্পদ চুরি করার জন্য। তোমাদের এত বড় সাহস, তোমরা এখানেও চলে এসেছো চুরি করতে? এখন দেখো তোমাদের সাথে ঠিক কি কি হয়। এমনটা বলতে না বলতেই সেই ডাকাতদের উপরে অনেক আমের বৃষ্টি হতে শুরু করে। এমনটা দেখে সেই ডাকাতরা অনেক ভয় পেয়ে যায় এবং বলে, আরে বাবা, এই বাড়ি তো অনেক বেশি ভয়ঙ্কর, পালাও এখান থেকে। এমনটা বলে সেই ডাকাতগুলো সেইখান থেকে পালিয়ে যায় এবং তারা পরের দিন কোয়েলের কাছে এসে তার থেকে ক্ষমা চেয়ে নেয়। কোয়েলও সেই ডাকাতদেরকে ক্ষমা করে দেয়। সেই দিনের পর থেকে কোয়েল তার জাদুর আমের বাড়ির সাহায্যে অনেক গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করে। আর তাদের আশীর্বাদের দ্বারা কোয়েল তার পরিবারের সঙ্গে হাসি খুশিতে জীবন কাটায়। মমতা প্রতিদিনের মতোই বসে মজা করে চা খাচ্ছিল। তখন ছাদ থেকে মাটি পড়ে গেল তার চায়ের কাপের ভেতরে। একি, ছাদ যে দেখছি একেবারেই ভেঙে গেল। সব সময় মাটি পড়ে, আজ আবার মাটি পড়লো আমার চায়ের কাপে। কি হয়েছে মা? দেখো বৌমা, কি করে ছাদের মাটি আমার চায়ের কাপে পড়লো? আমার চাটাই নষ্ট হয়ে গেল। হ্যাঁ মা, সকালে যখন আমি তরকারি রান্না করছিলাম তখন বারবার তরকারির পাতিলের মধ্যে মাটি ভরে পড়ছিল। ছাদ একেবারেই নষ্ট হয়ে গেছে মা, যখন তখন মাটি পড়ে। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছ। তোমার শ্বশুর আর সুরজকে আমি কতদিন আগ থেকে বলছি যে অন্য ঘর দেখ, এই বাসা চেঞ্জ করা দরকার, কিন্তু কি আর করার, আজকাল ঘরের ভাড়া যত বেড়ে চলেছে, কি করে ভাড়া দেবে? মমতা এটা বলতে না বলতে সেখানে সুরজ চলে আসলো আর তার মাকে বলল, আরে, তোমাদের দুইজনকে আজকে একসঙ্গে পেয়ে গেলাম। যাকগে, তোমাদের দুইজনের জন্য আজ একটি গুড নিউজ আছে। কি এমন গুড নিউজ যে তোমাকে এত উচ্ছ্বসিত দেখা যাচ্ছে? পাশের মহল্লাতে সুন্দর একটি বাড়ি পেয়েছি, আর ভাড়াটাও বেশি না। মা, বাবা আর তোমার চলাফেরাতে কোনো অসুবিধা হবে না। বেশ ভালো বাড়িটা। অনেক ভালো খবর, তাহলে কালকে আমরা ওই বাড়িটা শিফট করে ফেলবো। তার পরের দিনে সবাই মিলে তাদের বাড়ির সব জিনিস নিয়ে নতুন বাড়িতে শিফট হয়ে গেল। নতুন ঘর তাদের সবারই পছন্দ হলো আর মনের আনন্দে তারা নতুন বাড়িতে থাকতে আরম্ভ করলো। আর এভাবেই আনন্দের মধ্যে দিয়ে তাদের সময় পার হতে লাগলো। বাই মা, আমি কলেজে যাচ্ছি। একথা বলে প্রিয়া কলেজে যেতে লাগলো। যখনই প্রিয়া বাড়ির বাইরে আসলো তখনই হঠাৎ করে একটি ছেলের সঙ্গে ধাক্কা লেগে গেল আর প্রিয়ার সবগুলো বই মাটিতে গড়ে পড়লো। তখন ছেলেটি দেখার সঙ্গে সঙ্গে বইগুলো উঠালো আর প্রিয়াকে বলল, সো সরি, আসলে আমি দেখতে পাইনি। ইটস ওকে, আসলে আমারই দোষটা ছিল, আমি তাড়াহুড়ো করে যাচ্ছিলাম তো, এই জন্যই এমনটা হলো। আপনি এখানে কেন? এদিক দিয়ে কোথায় যাচ্ছেন? কি হয়েছে আপনার এখানে? ও, আমি এবার সাথে নতুন শিফট হয়েছি, এই জন্য আপনাকে চিনতে পারছি না। আপনি? এই বাড়িটা আমাদের, আমরা দ্বিতীয় তলাতে থাকি। ও, আপনি বাড়ির মালিকের ছেলে? জি জি, আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে আমার অনেক ভালো লাগছে। আমার অনেক ভালো লাগছে, কিন্তু আমাকে যেতে হবে, কলেজের সময় চলে যাচ্ছে। যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমার মোটর সাইকেলে চড়ে আপনাকে লিফট দেব। আজ আমার খুবই ইম্পর্টেন্ট একটি লেকচারের ক্লাস আছে,
যদি সেটা মিস হয়ে যায় তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বাসে গেলে তো দেরি হয়ে যাবে। তাহলে এই লোকের সঙ্গে যাই। আর এই ছেলে তো আমাদের ভাড়া বাড়ির মালিকের ছেলে, আমার ভয়ও লাগবে না। এ কথা বলে প্রিয়া অজয়ের সঙ্গে মোটরসাইকেলে চড়ে কলেজের দিকে রেডি হয়ে গেল। এরপর থেকেই প্রিয়া ও অজয়ের মধ্যে একটি ঘনিষ্ঠতা সৃষ্টি হলো। তারা মোবাইলে চ্যাট করত। এভাবেই একদিন তাদের দুজনের মধ্যে প্রেম হয়ে গেল। তারা দুইজনে তাদের দুইজনের গার্জিয়ানকে না বলে একা একাই বিয়ে করে ফেলল। বিয়ের পরে অজয় ও প্রিয়া যখন বাসায় আসলো তখন তাদের দুইজনের মা বাবা তাদেরকে দেখে হতভম্ব হয়ে গেল। অজয়, এ কি? তুই এটা কি করেছিস? আমাদেরকে না বলে বিয়ে করে ফেলেছিস, তা আবার আমাদের বাড়ির ভাড়াটের মেয়ের সঙ্গে। এই জন্য কি পেলে পুষে লেখাপড়া শিখে আমি তোকে এত বড় করেছি যাতে আমার সঙ্গে একদিন তুই এরকম ব্যবহার করবি? মা, আমি অজয়কে অনেক ভালোবাসি আর অজয়ও আমাকে অনেক ভালোবাসে। এজন্যই আমরা দুইজনে একা একা বিয়ে করে নিয়েছি। দুই পরিবারই প্রিয়া ও অজয়ের এই কাজটিকে অপছন্দ করলো, কিন্তু অজয়ের ভাবি শালু সবাইকে বোঝাতে শুরু করলো। মা, যা হবার তা তো হয়েই গেছে, এসব তার বলে উঠে আসবে না। আপনি আপনি অজয়কে মেনে নিন, আর আপনিও মেনে নিন। শালুর কথা সবারই সঠিক মনে হলো। এরপর অজয়ের মা প্রিয়াকে মেনে নিল ও ঘরে উঠালো। বিয়ের পরে প্রিয়া শ্বশুরবাড়িকে নিজের বাড়ি মনে করতে লাগলো আর সবাইকে আপন মনে করে সবারই খেদমত করত ও খুব ভালোভাবে নিজের দায়িত্ব পালন করত। কিন্তু নিচে হলো মায়ের বাড়ি, উপরে হলো শ্বশুর বাড়ি। এই সম্পর্কটা কিছুতেই বেশি দিন টিকলো না। আরে, কখন থেকে প্রিয়াকে খুঁজছি, কোথাও পাচ্ছি না। গেল কোথায় বউটা? মা, তুমি নিচতলাতে দেখতে পারো, ওখানেই বোধহয় প্রিয়া আছে। ওর মায়ের বাসায় গেছে, তা আবার আমাদেরকে না বলে। মা, এমন করে বলছো যে মনে হচ্ছে ওর মায়ের বাড়ি অনেক দূরে। আরে নিচতলায় তো ওর মা থাকে। দেখবে প্রিয়া একটু পরেই চলে আসবে। এভাবে বারবার মায়ের ওখানে যাওয়া ঠিক নয়, মানুষে কি বলবে? এভাবেই বারবার প্রিয়া তার মায়ের বাড়ি যেত। এটা তার শাশুড়ি কিছুতেই মেনে নিতে পারল না। অজয়ের মা সারেলা বারবার প্রিয়াকে বোঝাতো, কিন্তু প্রিয়া কিছুতেই মায়ের ওখানে যাওয়া ছাড়ল না। আজ বাড়ির সবাই আমার হাতের আলু পরোটা খেয়ে হতভম্ব হয়ে যাবে, কারণ অনেক দিন পরে খুব টেস্টি করে আমি আলু পরোটা তৈরি করেছি। কি সুন্দর ঘ্রাণও আসছে। হ্যাঁ হ্যাঁ ভাবি, সত্যি অসাধারণ হয়েছে, ঘ্রাণটা খুবই ভালো লাগছে। একটু দেন না, আমার শ্বশুর বাড়ি নিয়ে যাই, ওরাও খাবে আপনার হাতের রান্না। ওরাও আপনার হাতের আলু পরোটা খেয়ে অনেক খুশি হবে, পছন্দ করবে, আপনার প্রশংসাও করবে। একথা বলে প্রিয়া সবগুলো বেড়ে নিয়ে গেল। কড়াই আর একটু অবশিষ্ট রইল না। এসব দেখে শালুর অনেক বেশি খারাপ লাগলো, কিন্তু সে কিছুই বলল না। এভাবে সময় পার হতে লাগলো। আরে শালু বেটা, তুমি এখানে, তাও আবার হঠাৎ করে? জি, আজ আমার কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, তাই ভাবছি আমি এখানে এসে প্রিয়ার সঙ্গে একটু দেখা করি। আরে মা, হঠাৎ করে এভাবে ননদের শ্বশুর বাড়িতে কেউ আসে, আগে বলা উচিত ছিল তোমার। তাছাড়া প্রিয়া তো সবসময় যায়, এভাবে যাওয়া আসা করা ঠিক না। এটা আপনি কেমন কথা বললেন? 4 সিঁড়ির মধ্যে মায়ের বাড়ি আর শ্বশুর বাড়ির কি ব্যবধান? হ্যাঁ মা, ভাবি একদম ঠিক বলেছে। বারবার নিজের বৌমাকে ননদের শ্বশুর বাড়ি যাওয়াটা মমতা কিছুতেই পছন্দ করতো না। আবার প্রিয়াও বারবার তার মায়ের বাড়িতে আসবে, এটা সারেলাও পছন্দ করতো না। বারবার সারেলা প্রিয়াকে বোঝাতো আর মমতা তার বৌমা শালুকে বোঝাতো, কিন্তু দুই ননদ ভাবি কে কার কথা শোনে। আরে, গ্যাস তো শেষ হয়ে গেছে, এখন কি করি? এক কাজ করি, উপরে গিয়ে প্রিয়ার রান্নাঘরে রান্না করে আসি। গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে শালু ওপরতলাতে গেল প্রিয়ার কিচেনে রান্না করতে। রান্না বসিয়ে দিয়ে সোফাতে গিয়ে প্রিয়া ও শালু খুবই গল্প করতে লাগলো। গল্পের মধ্যে এমনভাবে আটকে গিয়েছিল যে তাদের মনেই ছিল না যে কিচেনে রান্না বসানো আছে। এরপরে এক পর্যায়ে চুলা জ্বলতে জ্বলতে প্রেসার কুকার বাস্ট হয়ে গেল। প্রেসার কুকার বাস্ট মারার আওয়াজ শুনে দুই ননদ ভাবি কিচেনে চলে গেল আর দেখলো গোটা রান্নাঘর একদম নোংরা হয়ে গেছে। কুকারের ফাটার আওয়াজ শুনে প্রিয়ার শ্বশুরবাড়ির লোকজন ও শালুর শ্বশুরবাড়ির লোকজন সবাই কিচেনে চলে আসলো। এসব কাণ্ড দেখে তারা খুবই রেগে গেল। আমি তো আগে থেকেই ভেবেছিলাম যে এমনটা কিছু হবে, দেখো তাই হয়েছে। উপরে শ্বশুর বাড়ি আর নিচে মায়ের বাড়ি, এরকম থাকলে তো কিছু না কিছু একটা ঘটবেই। দেখো দেখো কি হয়েছে, দেখো
তোমাদের দুইজনের কারণে আজ কুকারটাই বাস্ট মারলো। আর গোটা কিচেনের অবস্থা কি দেখেছো? একেবারে তামাত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। ওপরে ননদের শ্বশুর বাড়ি আর নিচে ভাবির শ্বশুর বাড়ি, এটা আমারও আর সহ্য হচ্ছে না। তাই ভাবছি আজকে এই বাড়ি ছেড়ে আমি অন্য কোনো বাড়িতে গিয়ে ভাড়া থাকবো, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। মমতা শীঘ্রই সুরজকে নতুন বাড়ি খোঁজার জন্য বলল। খুবই অল্প দিনের মধ্যে সুরজ নতুন বাড়ি খুঁজল। এরপর সুরজ ও তার পরিবার নতুন বাড়িতে শিফট হয়ে গেল। এরপর যখনই প্রিয়ার তার মায়ের বাড়ি যেতে ইচ্ছে হতো, তখনই শ্বশুরবাড়ির লোকজনকে জিজ্ঞেস করে তারপরে যেতে হতো। আর শালুরও যখন ননদের শ্বশুরবাড়ি যেতে ইচ্ছে করতো, তখনও সে তার শ্বশুরবাড়ির লোকজনের থেকে অনুমতি নিয়ে যেত। এভাবেই ওপরে ননদের শ্বশুরবাড়ি আর নিচে ভাবির শ্বশুরবাড়ির গল্পটা এখানেই শেষ হয়ে গেল।